নমস্কার। আজকে আমাদের এই সান্ধ্য বাসরে আমার একটা প্রশ্ন আবার মাথায় এসছে, সেটা আপনাদের কাছে ব্যক্ত করব। আপনারা যদি ভালো লাগে প্রশ্নটার তার সঠিক উত্তর দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। প্রশ্নটা হলো, আমরা জানি যে আর্যদের অক্ষর পরিচয় ছিল না, তারা লিখতে বা পড়তে জানত না, তারা মুখে মুখে কাব্য রচনা করত। এটাও কম কৃতিত্বের কথা না, কিন্তু তাদের সমস্ত বিষয়টা ছিল মুখে মুখে। বেদ অপৌরুষেয় বলা হয় এই কারণে, আমার ধারণায়, যে মুখে মুখে অনেকেই শ্লোক বলতো, বিষয়টা একই থাকতো বা একই ধর্মী থাকতো, সেইখান থেকে শ্রুতির মারফত মানুষের স্মৃতিতে পৌঁছে দেওয়া হতো, এবং স্মৃতি শাস্ত্র হিসেবে 1000 বছর ধরে বেদ থেকে গেল। যখন এরা দ্রাবিড়দের সংস্পর্শে এলো, তখন এরা বর্ণলিপির সন্ধান পেল এবং দেবনাগরী অক্ষরও তৈরি হলো। কিন্তু এইসব কথা আমি আগে বলেছি, এটা বলার জন্য আজকের এই ভিডিওটা নয়। আমার প্রশ্ন হচ্ছে যে বেদকে কেন লোক সাহিত্য বলা যাবে না? কেননা আমরা লোক সাহিত্যের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আমরা দেখি যে লোক সাহিত্য যেরকম বাই দ্য পিপল, ডেমোক্রেসি যেরকম বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, লোক সাহিত্য তো তাই, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের জন্য তৈরি। তাই এই লোক সাহিত্য বা ফোক, এই জিনিসটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। তা বেদও তো প্রথমে লোক সাহিত্যের ধরনটা কি? প্রথমে লোক সাহিত্য মুখে মুখে প্রচারিত হয়, এই গ্রাম থেকে ও গ্রাম, সে গ্রাম, জনপদে ছড়িয়ে পড়ে, তারপর কোনো এক সময় লিপিবদ্ধ করা হয়েছে, সেই জন্য এগুলোকে লোক সাহিত্য বলা হয়েছে। তাহলে বেদের যে কাহিনীগুলো বলা হয়েছে, সেগুলো এই লোক সাহিত্যের এই সংজ্ঞা যদি আমরা মেনে নিই, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী লোক সাহিত্য পুরোপুরি, বেদ পুরোপুরি লোক সাহিত্য। লোক পরম্পরায় চলে আসা গাথা, লোক পরম্পরায় চলে আসা শ্লোক, লোক পরম্পরায় চলে আসা কবিতা পরবর্তীকালে গ্রন্থিবদ্ধ করা হয়েছিল। যেমন ধরুন ঠাকুমার ঝুলি লোক সাহিত্য। এই ঠাকুমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা নয়, রচনা নয়। এই ঠাকুমার ঝুলির এই কাহিনীগুলো গ্রামগঞ্জে ঠাকুমা দিদিমার মুখে মুখে ঘুরত, তিনি এগুলোকে সংকলিত করেছিলেন। বেদব্যাসও কিন্তু বেদকে সংকলিত করেছেন। লোক সাহিত্যের যে ডেফিনেশনটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে লোক সাহিত্য এইরূপ সংহত সমাজের সৃষ্টি হয়। এই সংহত সমাজের মানুষ সচরাচর নিরক্ষর হয়ে থাকে, কিন্তু নিরক্ষর হয়েও সৃজন ক্ষমতা বিমুক্ত নয়। মুখে মুখে এরা যা রচনা করে এবং শ্রুতি পরম্পরায় বংশানুক্রমিকভাবে যা চলে আসে, তাই হলো লোকসাহিত্যের অন্তর্গত। ফোক লিটারেচার ইজ সিম্পলি লিটারেচার ট্রান্সমিটেড ওরালি। বেদও তো সম্পূর্ণ তাই জন্যই তো অপৌরুষেয় বলতে হয়েছে, কারণ নাম জানা নেই। বেদব্যাস পরে এটাকে সংকলিত করেছিলেন, এবং তারপরেও অনেক প্রক্ষিপ্ত হয়ে অনেক শ্লোক ঢোকে, অনেক কিছু এর মধ্যে ঢোকে। পণ্ডিতজনেরা হয়তো আমাকে তাড়া করবেন, কিন্তু এটা ঘটনা। পরিশীলিত সাহিত্যের সঙ্গে লোক সাহিত্যের তুলনা করলে লোক সাহিত্যের স্বরূপটি বোঝা আমাদের পক্ষে সহজ হবে। পরিচালিত সাহিত্যে প্রথম থেকে শেষ অবধি লিখিত রূপে আত্মপ্রকাশ করে, যেখানে লোক সাহিত্য প্রথমাদি লিখিত রূপে তা আত্মপ্রকাশ করেই না, মৌখিক রূপে আত্মপ্রকাশ করে, পরে সংকলিত হয়। আর পরিশীলিত সাহিত্যের একটা বিশেষ গুণ, একজন ব্যক্তি বিশেষের মানসিকতাই সেখানে প্রতিফলিত, অনেকজনের মানসিকতা সেখানে প্রতিফলিত না। আপনি ভেবে দেখুন, আমাদের এই বৈদিক সাহিত্যগুলোতে সর্বত্র কিন্তু একই সুর বাজেনি,
সুরের পরিবর্তন হয়েছে। আপনি রামায়ণ বলুন, মহাভারত বলুন, সবই তো, মহাভারতও প্রথমে জয় সংহিতা, সেখানে যা শ্লোক ছিল পরবর্তীকালে বাড়তে বাড়তে ভারত হলো, ভারত থেকে মহাভারত হলো, অর্থাৎ সংযুক্ত হয়েছে। মুখে মুখে যে সমস্ত শ্লোক তৈরি হয়েছে, তাহলে মুখে মুখে এই তৈরি হওয়া জিনিসগুলোই যদি লোক সাহিত্যের এলিমেন্ট হয়, তাহলে বেদকে কেন লোকসাহিত্য বলা যাবে না? কেন রামায়ণ মহাভারত তাহলে লোকসাহিত্যের পর্যায়েই পড়ে? সংকলন করেছিলেন একজন ঋষি বা সংকলন করেছিলেন একজন মুনি, ভালো কথা। তাহলে এটাকে একই সূত্রে বেঁধে সংকলন করা হলো। তখন কোনো মানুষের নাম জানা গেল না কে করেছিল, যিনি সংকলক বা সম্পাদক তার নাম জানা গেল। তাই বলা হলো অপৌরুষেয়, একটা ধাঁধার মধ্যে ঢুকিয়ে দেয়া হলো একটা অলৌকিক জায়গায় পৌঁছে দেওয়া হলো, যে অলৌকিক জায়গায় গেলে লোকে আর প্রশ্ন করবে না। তাহলে এখানে লোক সাহিত্যে স্রষ্টার পরিচয় গৌণ, অনেক সময় সেই পরিচয় অজ্ঞাতই থাকে। লোক সাহিত্যের উপর তাই সকলের অধিকার। আপনি দেখুন বেদান্ত, রামায়ণ, বেদ, এই মহাভারত, এদের উপর সবার অধিকার, যে যেমন পারে ব্যাখ্যা করে, কথা বলে। লোক সাহিত্যের উপর তাই পরিশীলিত সাহিত্যের সংস্কার একমাত্র স্রষ্টাই করতে পারেন, আর কেউ করতে পারে না। অথর এটা করতে পারে। লোক সাহিত্য অনেক পাঠান্তর সহজলভ্য। আমাদের এই বেদ, আমাদের এই রামায়ণ, 360 রামায়ণ আছে, তাহলে এদের অসংখ্য পাঠান্তর আছে। মহাভারতের পাঠান্তর আছে। আমাদের এখানে তারকা রাক্ষসী, শ্রীলঙ্কায় তারকা পুরুষ, এরকম মধ্যপ্রাচ্যে কোনো একটা জায়গায় তারকা পুরুষ রাক্ষস। তাহলে এই পাঠান্তর বহু জায়গায় তো রয়েছে। তাহলে আমাদের এখানে রামায়ণে রয়েছে যে দুর্গা পুজো, অন্যত্র রামায়ণে রয়েছে সূর্য পুজো, তাহলে পাঠান্তর রয়েছে। লোক সাহিত্যের আরেকটা গুণও তাহলে প্রকাশ পেল। লোক সাহিত্যে আমরা পরিশীলিত সাহিত্যের মতো চেষ্টাকৃত আড়ম্বর, জটিলতা বা আঙ্গিকগত বৈচিত্র্য লক্ষ্য করি না। এক ধরনের সারল্য, অনাড়ম্বর ভাব মুখ্য আকর্ষণ, স্বতঃস্ফূর্ততা হলো লোক সাহিত্যের প্রাণ। আমাদের লোক সাহিত্যগুলো অসম্ভব স্বতঃস্ফূর্ত। আমাদের এই ধর্মীয় রামায়ণ মহাভারত অসম্ভব স্বতঃস্ফূর্ত, ইচ্ছে মতো 1000 বছর বাঁচিয়ে দেওয়া হচ্ছে। সর্বনে কারুর স্খলন হলো, সন্তান জন্মে গেল অশ্বরীর গর্ভে, এ সমস্ত দেখানো হচ্ছে, স্বতঃস্ফূর্ত, তিনি ভেবেছেন তাই। তাহলে লোক সাহিত্যের প্রত্যেকটা উপাদান এর মধ্যে রয়েছে। লোক সাহিত্যের অন্তর্গত হলো ছড়া, প্রবাদ, ধাঁধা, সঙ্গীত, গীতিকা, নাটক, এগুলো সব। এই জাতীয় জিনিসগুলো সবই তো আমাদের ধর্মীয় সাহিত্যগুলোর মধ্যে রয়েছে। তাহলে আমরা বেদকে অপৌরুষেয়, এই একটা অলৌকিক আখ্যা দিয়ে রাখবো, না আমরা মেনে নেব যে বেদ, রামায়ণ, মহাভারত এগুলো প্রথমে মুখে মুখে প্রচারিত হয়েছিল, পরবর্তীকালে লিখিত রূপ ধারণ করেছিল, আর মুখে মুখে প্রচারকালে এখানে বহু সংমিশ্রণ হয়েছে, সুতরাং এগুলো উন্নত মানের লোক সাহিত্য। নমস্কার, আমার অজ্ঞতা ক্ষমা করবেন।